স্বাগত সবাইকে স্যান্ডালিনার রূপলাবণ্য একুশ টেলিভিশনের নিয়মিত এই ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শোতে। আমি নীল হুরেজাহান আছি। সবসময়ের মতো আমার সঙ্গে থাকছেন দুজন অতিথি, যাদের সঙ্গে গল্পে আমরা মেতে উঠবো এবং এই শোবিজ ওয়ার্ল্ডে কি চলছে, কোথায় কি চলছে, তাদের কাজ নিয়ে আমরা শুনতে চাইবো। আজকে আমাদের সঙ্গে আছেন মেকওভার আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট সুব্রত কর্মকার, স্বাগত। এবং আছেন মডেল কোরিওগ্রাফার সোহা ইসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। ওয়েল, তুমি তো একেবারে লাল রং, মানে ভালোবাসার রঙেই একদম নিজেকে সাজিয়েছো। আর আপনার দিকে এসে আমি বসন্তের ব্যাপারটা, মানে ফাল্গুনের ব্যাপারটা বেশি দেখতে পাচ্ছি। সুব্রতস মেকওভার অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট নামে আপনার একটি প্রতিষ্ঠান আছে, যেটি নোয়াখালী বেসড। কেমন চলছে সেখানে আপনার কাজ? এবং আমরা তো সাধারণত ঢাকা ভিত্তিক জিনিসগুলো নিয়ে বেশি মেতে থাকি, কিন্তু ঢাকা ছাড়াও বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের মানুষ কিরকম কি পছন্দ করে, সেখানে কি স্টাইল, কি ডিজাইন চলছে, নোয়াখালীর আপডেটটা আমাদেরকে জানান। কিছুদিন আগেই একটা পোস্ট কিন্তু ভাইরাল হয়েছে, সেটা হলো যে নোয়াখালী কিন্তু ধনী জেলার মধ্যে প্রথম। তো আমরা আর বুঝতে বাকি নেই যে ওখানকার মানুষজন খুবই রূপ সচেতন। আমি যেটা বলবো, স্পেশালি যারা আছেন, শুধু ইয়াংরা যে তা নয়, যারা একটু অ্যাডাল্টের পরে তারাও কিন্তু দেখা যায় যে আমাদেরকে এসে বলে, বিশেষ করে যারা আমাদের স্যালুনে আসে। আমি তাদের সম্পর্কে যদি বলি, বাংলাদেশে যদি হেয়ার স্টাইল নিয়ে কাজ করে থাকে অনেকজন, তার মধ্যে আমি একজন। আর আমার কাজটা হচ্ছে বর্তমান সময়ে যে হেয়ার স্টাইলগুলো আমি আর কি বাংলাদেশে নিয়ে আসলাম, এর আগে বাংলাদেশি মানুষ হিসেবে এই ডিজাইনগুলো কেউ নিয়ে আসে নাই। তার মানে কি এটা সত্যি যে নোয়াখালী মানুষ আসলে অনেক ধনী এবং তারা রূপচর্চায় অনেক খরচ করে? একদমই সত্যি কথা। তার মানে আপনাদের বিজনেস তো ভালো যাচ্ছে। শুকরিয়া, দ্যাটস গ্রেট। বিভিন্ন নতুন নতুন হেয়ার স্টাইল আপনি নিয়ে আসছেন, সেটা নিয়ে আমি আরো কথা বলবো। তবে তার আগে একটু সোহার সাথে একটু গল্প করতে চাই। সোহা মডেলিং দিয়ে শুরু করেছিলে, দীর্ঘদিন হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। এরপর ধীরে ধীরে নিজেকে পেছনের কাজের সাথে যুক্ত করেছো, কোরিওগ্রাফি করছো, ফটোশুটে স্টাইলিং করছো। কেমন যাচ্ছে এই সময় ব্যস্ততা কি নিয়ে? এখন তো সিজন আমরা যেটাকে বলি। হ্যাঁ, এখন সিজন চলছে। এখন আমাদের সামনে ঈদ। বর্তমানে আমি গতকালকে একটা শো করে আসলাম, একটি শোরুমের ওপেনিং এ শো করে আসলাম। অ্যাজ এ মডেল হিসেবেও কাজ করেছি এবং কোরিওগ্রাফার হিসেবেও কাজ করছি। তো এই যে এখন কোরিওগ্রাফি, মডেলিং দুটোতেই ব্যস্ততা যাচ্ছে, মানে দুটোই করছো, কোনটা বেশি করা হচ্ছে? নিজের মডেলিংটা বেশি করা হচ্ছে, পারফর্মিং করা হচ্ছে, নাকি পেছনে কাজ বেশি হচ্ছে, কোনটা? অ্যাকচুয়ালি মডেলিং ক্যারিয়ারটা 10-12 বছর গড়িয়ে গিয়েছে, তো এখন অলমোস্ট। কবে স্টার্ট করেছিলেন? 2013 থেকে স্টার্ট। আমার মোটামুটি ছোট বড় সব ব্র্যান্ডের সাথে আমার কাজ করা হয়েছে। ফ্যাশন শো করা হয়েছে প্রায় 70-80টার মতো। আচ্ছা। সো আমি এখন 5 বছর থেকে 7 বছর ধরে কোরিওগ্রাফিতে একটু কমফোর্টেবল ফিল করছি, যে ব্যাক স্টেজে কাজ করাটা, স্টাইলিং করাটা, ফটোশুটে, এই জিনিসটা আমার কাছে খুব আকর্ষিত করছে আমাকে। সো আই লাভ টু ডু ইট। কোনটা বেশি এনজয় করছো? মডেলিংটা বেশি এনজয় করেছিলে নাকি কোরিওগ্রাফি? তোমাকে আকর্ষণটা করছে কোরিওগ্রাফি, সেটা বললে, কিন্তু কোনটাতে বেশি সাড়া পেয়েছো বা কোনটাকে বেশি? আমি মডেলিং এ সাড়া পেয়েছি, বললে ভুল হবে যে সাড়া পাইনি, না হলে তো এত বছরের ক্যারিয়ার আমার হতো না। বাট আমার কোরিওগ্রাফিটা আসলে আমার মন থেকে ভালো লাগছে। লাইফস্টাইল, মডেলিং, গ্ল্যামার, মানে এই লাইফটাই আসলে ভালোবাসা, বলতে কথা এটাই আমরা বুঝতে পারছি। সুব্রত, আপনার কাছে আবার চলে আসে। আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশে যে হেয়ার স্টাইল নিয়ে এসেছেন, অনেক কিছু প্রথম নিয়ে এসেছেন, ঠিক কোথা থেকে নিয়ে এসেছেন এবং কিভাবে এই নিয়ে আসাটি হয়? অনেক ক্লায়েন্টরা এসে যখন আমাকে ইনস্টাগ্রাম বা ওদের আর কি গুগল থেকে ছবিগুলো দেয়, তো আমি দেখলাম যে এগুলো আমাদের দেশে কেউ কিন্তু ট্রেনিং করে না। তো আমি অনেক জায়গায় যেসব প্রতিষ্ঠানগুলো ট্রেনিং করে তাদের সাথে যোগাযোগ করেছি। দেন ওরা অনেকেই বললো যে এটার জন্য আমাকে দেশের বাইরে যেতে হবে। তো আমি চিন্তা করলাম যে গুগল সার্চ করলাম আমাকে কোথায় গেলে বেটার হয়। দেন আমি বাইরে থেকেই কমপ্লিট করে এসেছি। আপনি কোথা থেকে শিখেছেন? আমার অনেক জায়গা থেকে শেখা হয়েছে। আমার কাছে মনে হয় যে আমি যেইটুকু কোর্স করেছিলাম আমি প্র্যাকটিস করতেছি এখনো। যে আমার মনে হয় যে থাকে না যে গুগলে অনেক যে হেয়ার ডিজাইন, তো আসলে আমার বেসিকটা আমি ওইভাবেই কমপ্লিট করেছি যে কোনো হেয়ার ডিজাইন দিলেই আমার কাছে মনে হয় যে আমি করতে পারবো। বেসিকটা কিভাবে এবং শুরুটা কিভাবে সেটা এবার শুনবো, তবে একটা বিরতি নিয়ে এসে তারপর আবার দুজনের সঙ্গে গল্প করছি। দর্শক, স্যান্ডালিনার রূপলাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো একুশ টেলিভিশন। আজকে দুজন অতিথির সঙ্গে কথা হচ্ছে। একজন তার মডেলিং এবং কোরিওগ্রাফির জার্নির কথা বলছেন, আর আরেকজন বলছেন তার মেকআপ আর্টিস্ট, বিশেষ করে হেয়ার স্টাইলিস্ট হয়ে ওঠার জার্নির কথা। আমরা তাদের সাথে গল্পে ফিরবো, তবে সময় হচ্ছে একটি বিরতিতে যাবার। ছোট্ট একটি বিরতি পর ফিরছি আবারও আমাদের এই আয়োজনে, সাথেই থাকুন।
Welcome back everyone to Sandalina Roop Labanno Fashion and Lifestyle Show on Eকুশ টেলিভিশন। নীলভরে জাহানাচির সাথে গল্প করছিলাম আজকের দুই অতিথির সঙ্গে, শুনছিলাম তাদের গল্প। তাদের সাথে গল্পে ফিরে যাবার আগে চলুন দেখে নেই আমাদের আজকের পর্বের ফ্যাশন সেগমেন্টে কি থাকছে আপনাদের জন্য। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা অনেক বড় এবং আমাদের দেশের মানুষ অনেক বেশি ফ্যাশন সচেতন। সেই জায়গাটা থেকে আমাদের দেশের মানুষ যখন কোনো বিয়ের অনুষ্ঠান করে বা কোনো এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করে, তো তাদের বেশি বিয়ের যে পোশাক আছে এইটা নিয়ে তাদের অনেক বেশি চিন্তাভাবনা থাকে। আমাদের দেশে কিন্তু এখন শুধু ব্রাইডস অ্যান্ড গ্রুমসরা না, ব্রাইডসমেইডস, গ্রুমমেইডস থেকে শুরু করে সবাই কিন্তু অনেক বেশি ফ্যাশন নিয়ে সচেতন। এবার আমি যেটা করেছি অ্যাজ এ ডিজাইনার, কিছু বিডস ওয়ার্ক, বেশ কিছু কারদানার কাজ, এবং আমাদের এখানে সিকোয়েন্স ওয়ার্কের অনেক বেশি লেহেঙ্গা পাবেন, শারারা ঘারারা তো আছেই। এছাড়াও এখন একটা নতুন ট্রেন্ড আসছে যে ফ্রন্ট কাট ইন্দো ওয়েস্টার্ন একটা প্যাটার্ন এসছে। এই প্যাটার্নের উপর আমরা বেশ কিছু কাজ করেছি। সো হ্যাভ এ লুক, আমি আজকে আপনাদেরকে আমাদের বেশ কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। আমরা এখন সবচেয়ে বেশি এক্সাইটেড যে একটা সেকশন আমি দেখিয়ে দিব আপনাদেরকে, সেটা হচ্ছে গার্লিশ লেহেঙ্গা। আজকাল বিয়েতে যেটা হয় সেটা হচ্ছে যে ব্রাইডসমেইডসদের জন্য কিন্তু অনেকগুলো লেহেঙ্গার অনেক বেশি ডিমান্ড থাকে এবং তারা কিন্তু অনেক গার্লিশ লেহেঙ্গা অনেক বেশি পছন্দ করে। সামনের ব্রাইডাল সিজনকে সামনে রেখে আমরা যেটা করেছি, অনেক বেশি কালারফুল কাজের উপর আমরা করেছি ডিজিটাল ওয়ার্ক, এবং ডিজিটাল ওয়ার্কের উপর কিন্তু আমরা সিকোয়েন্সের কাজ করেছি, বেশ কিছু বিডসের কাজ আছে, এবং এই লেহেঙ্গা কিন্তু গার্লিশ লেহেঙ্গা এবং ব্রাইডসমেইডসদের জন্য কিন্তু অনেক অনেক সুন্দর। এইটা ক্রিম কালারের মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক এবং এটার উপর সিকোয়েন্সের কাজ আছে। আমি আরও বেশ কয়েকটা লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি। এইটাও একদম কালারফুল লেহেঙ্গা, ডার্ক চার্কের। এইটার কাজটা আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা করেছি। এটাতে বিডস ওয়ার্ক না দিয়ে আমরা এই জায়গাটাতে একটা ম্যাটেরিয়াল ইউজ করেছি এবং পাশাপাশি কিন্তু পাইপিংয়ের সাথে আরও বেশি সিকোয়েন্সের কাজও করা হয়েছে। ব্রাইডাল সেগমেন্টটা হচ্ছে আমাদের বাঙালিদের বিয়ের সবচেয়ে বেশি আকর্ষণীয় দিন থাকে, কারণ ওই দিনটাতে আমাদের যে ব্রাইডস থাকে তাদেরকে দেখতে কিন্তু অনেক লোক এসে থাকে, একটা ইনভাইটেশন থাকে। এইটার মধ্যে পরিপূর্ণভাবে ওয়ার্ক করা, এটা জারদোজি কাজ আছে, কারদানার কাজ আছে, পাইপিং কাজ আছে, এবং এইটার সাথে ম্যাচআপ করে আমাদের যে দুপাট্টা এবং টপসের কাজ, টপসের সাথে কিন্তু মিল রেখে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে দুপাট্টাটা বর্ডারটা আছে, সে বর্ডারটা কিন্তু আমরা কাট আউট করে দিই, যাতে যারা ব্রাইডস আছেন তারা পরলে যাতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমার মনে হয় সিঁদুর লাল রং নাওয়াডেজ ইজ ভেরি ফেমাস, সবাই খুব পছন্দ করে। আর অ্যাজ এ ডিজাইনার আমরা যেটা ফলো করি, একটা ব্রাইডস তার স্পেশাল দিনে আমাদের ড্রেসটা পরে যাতে তাকে খুব সুন্দরভাবে দেখানো যায়। রেড কালারের মধ্যে এখন অনেক ট্রেডিশন এবং অনেক ফেমাস, ব্রাইডসদের জন্য রেড কালারটা অনেক বেশি ফেমাস, এবং তার সাথে কিন্তু গোল্ডেন কালারের যে আমাদের ওয়ার্ক আছে সে টাচ আপের জন্য ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে। আমরা আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইয়েলো কালারের। নাওডেজ মিরর ওয়ার্ক অনেক ফেমাস, মিরর ওয়ার্কের মধ্যে যারা পড়তে চান তাদের জন্য ইজ ভেরি নাইস। এই জায়গাটাতে আমরা যেটা করেছি স্লাইটলি ইয়েলো কালারের মধ্যে পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু মিরর ওয়ার্ক করা। আমরা এখন রিসেপশনের জন্য কিছু দেখাবো। রিসেপশনের জন্য যে কালারটা বেসিক্যালি সবার পছন্দের মধ্যে থাকে, একটু গোল্ড কালার, এটার মধ্যে একদম পিওর মিরর ওয়ার্কের সাথে বিডস ওয়ার্ক আছে, সাথে পাইপিং ওয়ার্ক, এবং ব্লাউজগুলোর কম্বিনেশন কিন্তু অনেক ডিফারেন্ট। দুপাট্টার একটা কম্বিনেশন রেখে যাতে রিসেপশনটাকে অনেক বেশি হাইলাইট করা যায়।
আশা করি উপভোগ করেছেন আমাদের এই সেগমেন্টটিও, এবং এরই সাথে সাথে আমাকে নিয়ে নিতে হচ্ছে আরেকটি ছোট্ট বিরতি। আরেকটু সময় অপেক্ষা করতে হবে, বিরতির পর ফিরছি আবারও। আজকের আলোচনায় দেখছেন স্যান্ডালিনার রূপ লাবণ্য, একুশে টেলিভিশনের পর্দায়, সাথেই থাকুন। Hey, welcome back everyone once again to Sandalina Roop Labonno, একুশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো নিয়ে সাথে আছি আমি নীল হুরে জাহান। আর আমার সঙ্গে আজকে আছেন মেকওভার আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট সুব্রত কর্মকার অ্যান্ড মডেল কোরিওগ্রাফার সোহা ইসলাম। সো বিরতিতে যাবার আগে সোহা, সুব্রত আপনাদের সঙ্গে কথা হচ্ছিল। সুব্রত, আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে শুরুটা কিভাবে করেছিলেন। আপনি বেসিক যেভাবে বলছিলেন যে আপনি হেয়ার স্টাইলটা এমনভাবে বেসিকটা আয়ত্ত করেছেন, হেয়ার স্টাইলিংয়ের গুগলে বা যে কোনো ক্লায়েন্ট আপনাকে যে স্টাইলটি দেখায় সেটি আপনি সুন্দরভাবে ইজিলি করে দিতে পারেন। বেসিকটা কিভাবে হয়েছিল এবং শেখার শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা ছিল মেকওভার অ্যান্ড হেয়ার স্টাইলের প্রতি আমার একটা ভালোবাসা ছিল। তো সেখান থেকে আমার যাত্রা মানে আমার ঘরেই মানে কাজ করা শুরু। তো আসলে একটা ছেলের জন্য কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে ওঠে না আর কি। তো আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়। দেন আমি যখন এই বিষয়টা নিয়ে খুব আগ্রহ থাকে আমার, তো আমার মা কিন্তু আমাকে কিছুটা সাপোর্ট করেছেন, যদিও আমার পারিপার্শ্বিকতা কিছুটা সাপোর্ট করেনি। এটাও একটা ব্যাপার যে আপনি যেটা বললেন যে ছেলে হিসেবে এটা একটু কঠিন, এবং একই সাথে আমার এই প্রশ্নটাও মনে আছে মনে মনে যেটা আপনাকে করতে চাই, সেটি হলো নোয়াখালী যেখানে আপনি শুরু করেছেন সেখানকার পারিপার্শ্বিকতা তো আরেকটু ভিন্ন, এবং আমরা জানি ওখানকার সোসাইটি একটু কনজারভেটিভ। তো সেই জায়গায় ছেলে হিসেবে একজন মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্ট হিসেবে আপনাকে কতটা কমফোর্টেবলি তারা নিয়েছে? নোয়াখালী মানুষের মন কিন্তু অনেক বড়, এটা কিন্তু আমরা জানি। তো এই দিকটা একদম সত্যি কথা। প্রথমে একদম যখন শুরু করি তখন অনেকে বলতো যে ছেলে মেকআপ আর্টিস্ট যে আমরা সাজবো কিনা। এর কিছুদিন পরেই কিন্তু একদম রূপটা ভিন্ন হয়ে গেছে, যে কারণ মানে আমাকে একদম খুব সুন্দর করে গ্রহণ করেছে। আর সত্যি কথা বলতে আমার মানে যারা ক্লায়েন্ট আসেন বা যারা যে আমাকে দেখে থাকেন, সত্যি সবাই খুব আন্তরিক না হলে কিন্তু আমি সুব্রত আজকে এতটুকু পর্যন্ত আসতেই পারতাম না। আর যদি বলি যে হেয়ার স্টাইলটা আমি মানে কিভাবে খুব বেশি অনুপ্রেরণা পাই, আমার কাছে একটা স্টুডেন্ট ভর্তি হয়, তো সে মানে অ্যাজ ইউজুয়াল যেমন যে আমি অন্যদেরকে কাজ শেখাই তাকেও শেখাই। তো সে একটা সময় আমাকে মানে ছবি দেখায়, ভিডিওস দেখায় যে দাদা এই ধরনের ডিজাইনগুলো আমরা শিখবো। তখন আমি চিন্তা করলাম যে এগুলো তো আমি তো পারি না, তাহলে কি করা যায়। তো ও আমাকে যে কোর্সগুলো দিয়েছে, তো আমি পরে ওগুলোতে গিয়ে ভালো করে আয়ত্ত করে আসছি। এখন মানে ও খুব মানে আমাকে বলে যে মানে ও শুরুটাও ছিল কিন্তু এখন মানে পূর্ণতাটা হয়ে গেল আর কি। বুঝতে পেরেছি। আপনার জন্ম বেড়ে ওঠা কি নোয়াখালীতে? জি, আমরা ছোটবেলা থেকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে আমার বেড়ে ওঠা। নোয়াখালী লক্ষ্মীপুরেই তাহলে আপনার পার্লারটা নাকি? না, বর্তমানে আমরা নোয়াখালী চৌমোহনীতে আছি। এর আগে আমরা ছিলাম লক্ষ্মীপুর জেলায় চন্দ্রগঞ্জ, এটা কিন্তু পাশাপাশি। ওকে। এবং আপনি আমাকে বলছিলেন প্রোগ্রামের বাইরে যে সামনে ঢাকায় আপনি শুরু করতে চাচ্ছেন, তো সেটা নিয়ে শুনবো, সেই পরিকল্পনা নিয়ে। সোহার কাছে আরেকবার চলে আসি। সোহার 2013-তে শুরু হয়েছিল বলছিলে, কত বয়স ছিল আর কিভাবে মডেলিং এর এই জগৎটায় তোমার পা রাখা হলো? অ্যাকচুয়ালি আমি তখন ক্লাস 8-এ পড়তাম মাত্র। আচ্ছা, বাট আমাকে দেখতে খুব বড় লাগতো, তো সো সবার কাছে পরিচয় দেওয়া যে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। মানে সেটি যখন মডেলিং করতে এসছো? আচ্ছা, কেন সেটি? বিকজ বাসা থেকে বের হতে দিবে না একা ফটোশুট করার জন্য বা কাজ করার জন্য। অ্যাকচুয়ালি আমি নারায়ণগঞ্জের মেয়ে, আমি নারায়ণগঞ্জে বেড়ে ওঠা, নারায়ণগঞ্জ থেকে স্টাডি কমপ্লিট। রিসেন্টলি আমার বিয়ে হওয়াতে আমি এখন ঢাকা এই 2 বছর ধরে শিফট করেছি। ও, এতদিন কি নারায়ণগঞ্জ থেকেই কাজ করে গেছো? জি, আমি আমার বাসার থেকে আলাদা হোস্টেলে থাকা বা ঢাকা শিফট হওয়া এই জিনিসটা আসলে অ্যালাউ ছিল না। তো ক্লাস 8 এর একটা মেয়ে ঢাকায় এসে কাজ করছে, এটা ফ্যামিলি বুঝতে পারেনি? হ্যাঁ, আমার মার সাপোর্ট ছিল। আচ্ছা, মা নিয়ে আসতো, অনেক সময় ফ্রেন্ডদের সাথে আসতাম। আচ্ছা, সবাই সাপোর্ট করতো। নারায়ণগঞ্জ থেকে আসা যাওয়া করে কাজ করা, ফটোশুট করা, সবচেয়ে চ্যালেঞ্জ কোন জিনিসটা ছিল তোমার এই কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? পরিবারের সাপোর্ট তো পেয়েছো, তার মানে ওটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু চ্যালেঞ্জিং ছিল আশেপাশের পরিবেশের, সমাজের যেই একটা ধারা থাকে যে কোথায় যায় মেয়ে এবং মেকওভার করে ফেরত আসছে। কজ আমাদের যখন ফ্যাশন শোটা শেষ হয় অনেক লেট নাইট হয়ে যায়, সো এত সময় থাকে না। আমি আবার নারায়ণগঞ্জ ব্যাক করব, বাসায় ফিরবো, আমার তো সময় থাকে না মেকওভার তুলে এত ফ্রেশ করে ক্লিন করে বাসায় যাবো, এটা নিয়ে চলে যেতাম। সো সবাই ভাবতো কোথায় যায়, কি করে। সো সমাজের যে হীনমন্য যে থিঙ্কিং গুলা থাকে, সেই থিঙ্কিং গুলো আমাকে একটু প্রবলেম করেছে আমার, যেটা সত্যি কথা।
বাট বাবা মার সাপোর্টে, ভাইয়ের সাপোর্টে, ছোট ভাই যদিও, বাট তারপর হি সাপোর্টস মি লট। মানে তারা তোমাকে বুঝেছে, আন্ডারস্ট্যান্ডিংটা ছিল পরিবার থেকে, এই জন্য আমি খুব কমফোর্টেবলি কাজ করেছি। এরকম ভালো কাজ তোমার হতেই থাকুক, সবসময় সবার সাপোর্ট নিয়ে কাজ করতে পারছো, এটা তো অনেক বড় একটি ব্যাপার। কোরিওগ্রাফিতে মন দিচ্ছ, কোরিওগ্রাফির কোন জিনিসটা বেশি এনজয় করো, এবং তুমি যখন কোরিওগ্রাফি আর নিজে মডেল হয়ে একসাথে কাজ করো, এই দুটো জিনিস তখন ব্যালেন্স করো কিভাবে যখন তুমি অন স্টেজ? জানি না, হয়ে যায় অ্যাকচুয়ালি। যেমন 6টা ড্রেসের 6টা কিউ, 6টাতেই আমাকে রিকোয়ারমেন্ট ছিল যে আমারও হাঁটতে হবে। সো আমি এমনভাবে ব্যালেন্স করেছি কোরিওগ্রাফিটা যে আমি যেন হয় ফার্স্টে থাকি নাহলে লাস্টে থাকি, তাহলে আমার ওদের সাথে কম্বিনেশনটা সেট হয়ে যায়। আলটিমেটলি আমি ব্যাক স্টেজে দ্রুত চলে যাচ্ছি, দ্রুত ওদের চেঞ্জ করাচ্ছি, দ্রুত ওদের আগেই সেট করে রেখেছি যে এই ড্রেসের সাথে এই জুয়েলারি পরো বা এটা পরবে এটা পরবে, তাহলে ওইভাবে সিরিয়ালি হয়ে যায়। আর প্রফেশনাল মডেলদের তেমন একটা আসলে হ্যাসেল হতে হয় না ওদের নিয়ে কাজ করলে। ওরাও প্রফেশনাল, সবসময় কাজ করছে, একটু বললে বুঝে যাচ্ছে। তুমি তো সবারটা দেখে দেখে দিচ্ছ, তুমি যখন নিজে কোরিওগ্রাফার এবং নিজে মডেল, তোমারটা তখন কে দেখে দিচ্ছে? নিজেকে নিজে গ্রুম করছি, নিজেকে নিজে কোরিওগ্রাফি করছি, এই তো। দ্যাটস গ্রেট। ওয়েল, শুরুতে আপনার কাছে আবার চলে আসছি, ঢাকায় নতুন করে কাজ করার পরিকল্পনা আপনি করছেন, সো সেই ব্যাপারে বলুন। খুবই সম্প্রতি আমরা নতুন করে আমরা একটা স্টুডিও নিব। এর ছাড়াও কিন্তু আমি ঢাকা বা ঢাকার যে বাইরে যে বিভিন্ন জেলা আমি ক্লাস করাচ্ছি, বিশেষ করে হেয়ার স্টাইলিং এর উপরে। তো প্রায় মানে আমি যদি বলি 2025টা আমার জন্য খুব সুন্দর একটা বছর হবে, কারণ আমার পুরো বছরটাই বুকড অলরেডি। পুরো বছর 25 পুরো বছর বুকড, সেটা কি ক্লাস নেয়ার ক্ষেত্রে? ক্লাসের জন্য। আপনি তো অনেকজন সেলিব্রিটির সঙ্গেও কাজ করেছেন, আমার কিন্তু নেক্সট একটা কাজ আসতেছে আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস দিদির সাথে। ওনার যে স্যালুনটা সিগনেচার বাই এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স, তো ওনাদের স্যালুনের যে স্টাফরা ছিলেন, যে ওনাদেরকেও আমি 4 ডেজের একটা হেয়ার কোর্স করাইছিলাম, যেটাতে ওনারা হেয়ার কাটিং এবং হেয়ার ডিজাইনিংগুলো শিখতে পেরেছে। শুভকামনা রইল। সোহা, শেষে এসে তোমার সামনে স্বপ্ন নিয়ে জানতে চাই, নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে চাও? আমি নিজেকে নেক্সটে দেখতে চাচ্ছি কোরিওগ্রাফার, আমি স্টাইলিশ হিসেবে দেখতে চাচ্ছি মিডিয়া ইন্ডাস্ট্রিতে। যদিও আমি ছোট্ট করে বলি, আমার স্টাডির ব্যাপারে আমি আসলে এতক্ষণ বলিনি। আমি একজন ডক্টর, ডেন্টাল ডক্টর, বাট আমি প্র্যাকটিস করছি না, বিকজ আমি মিডিয়া এবং মডেলিং, গ্ল্যামার ইন্ডাস্ট্রি আমার অনেক ভালোবাসার জায়গা। সো আমার ট্রিটমেন্ট করা হচ্ছে না, কাউকে প্র্যাকটিস করা হচ্ছে না। থ্যাংক ইউ। যেটি তোমার স্বপ্ন সেটি যাতে পূরণ হয়, আমার সেই শুভকামনা থাকবে, আমাদের সেই শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। সুব্রত, ছোট্ট করে যদি কিছু আপনি আর কিছু যোগ করতে চান, সামনের কি স্বপ্ন পরিকল্পনা? আমাদের বিউটি ইন্ডাস্ট্রিতে আমি অনেক সিনিয়র যারা, তাদের কিন্তু সবার সাথেই অনেকের সাথে আমার সাথে আর কি ব্যক্তিগত খুব কাছ থেকে যে ওনাদের সাথে কথা বলা হয়েছে। তো সবাই একটা কথাই বলে, মেকআপ আর্টিস্ট অনেক পাওয়া যায়, কিন্তু হেয়ার ডিজাইনার বা হেয়ার আর্টিস্ট খুব কমই কিন্তু পাওয়া যায়। তো আমার ইচ্ছা যে আমরা যারা মানে আর কি বাংলাদেশি মানুষরা দেশের বাইরে গিয়ে হেয়ার কোর্স করি, আমার ইচ্ছা পার্সোনালি যে আমাদের দেশের মানুষের কখনোই যাতে বাইরে যেতে না হয়, সেজন্য যে মানে কাজ করা, যাতে করে বাইরের মানুষেরা আমাদের দেশে এসে কাজ শিখতে পারে, সেজন্য আমাকে এবং আমার টিমকে রেডি করা। আর এই সেক্টরে যারা আসবেন তাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষের দিকেই চলে এসেছি, দুজনকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাইছি দর্শকের কাছ থেকে। আর থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন। গল্পে গল্পে শেষের দিকে চলে এসেছি, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখছিলেন স্যান্ডালিনার রূপ লাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো অন একুশে টেলিভিশন। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আগামী পর্বে, থাকবেন নতুন 2 অতিথি। সেই পর্যন্ত সবাই স্টে ওয়েল অ্যান্ড স্টে ফ্যাশনেবল।